আসসালামু আলাইকুম। জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি সাধারণ দ্বিঘাত সমীকরণের কনিক অংশ থেকে আমরা এর আগের ক্লাসে আলোচনা করেছিলাম উপবৃত্ত নিয়ে, অর্থাৎ টাইপ 4 কে নিয়ে। আজকে আমরা টাইপ 4 শেষ, অর্থাৎ আজকে আমরা টাইপ 5 এবং টাইপ 6 আলোচনা করব। এটা 4টা লেকচারের মধ্যে আজকে সর্বশেষ লেকচার অধিবৃত্ত এবং কনিকের বিভিন্ন সূত্রাবলী নিয়ে আজকে আলোচনা হবে। আমরা চলে যাই টাইপ 5 এর কেস দুইটা আমরা একসাথে আলোচনা করে ফেলবো। তো টাইপ 5 এর মধ্যে দেখেন এখানে যে সূত্রগুলি দেওয়া আছে, আমরা কিন্তু পরাবৃত্ত এবং উপবৃত্তের মধ্যে কিন্তু আমরা সাধারণত যে সূত্রগুলি কিভাবে এই উৎপত্তি হয় সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। আপনি যদি একটা জিনিস খেয়াল রাখবেন, যদি আপনি উপবৃত্ত পারেন তাহলে অবশ্যই আপনি অধিবৃত্ত পারবেন, ঠিক আছে? এটার মধ্যে বেশি কিছু একটা ডিফারেন্স নাই যদি আপনি ভালো করে লক্ষ্য করেন। তাহলে আমি যদি একটা অধিবৃত্ত সম্বন্ধে আপনাদেরকে একটু ইনফরমেশন দেই, অধিবৃত্তটা কি, ঠিক আছে? আমরা তো কনিক সম্বন্ধে সকল কিছু জানছি যে কনিকটা হচ্ছে নির্দিষ্ট একটা বিন্দুকে কেন্দ্র করে, ঠিক আছে? কনিকটা হচ্ছে দুইটা অংশ থাকে, ঠিক আছে? এটা ধরেন একটা পার্ট, তার এটা ধরেন আরেকটা পার্ট, তার এটাকে যদি আমরা দুইটা পার্ট থাকে, একটা কনিকের কয়টা অংশ থাকে? দুইটা অংশ থাকে। এটা হচ্ছে তার উপকেন্দ্র, ধরেন এটা হচ্ছে উপকেন্দ্র, আমি এস দিলাম। তাইলে সিমিলার এইদিকে আরেকটা উপকেন্দ্র আছে যেটা হচ্ছে এস প্রাইম। তো আপনাদের কাজ হবে বিন্দুগুলো বের করতে পারলে আপনারা জানেন যে এখান থেকে সূত্র সবগুলো বের করা যায়, নিজে নিজেই সূত্রটা বের করা যায়। তো কনিকের যে মূল অক্ষ, এই যদি আমরা অক্ষরেখাগুলোকে নিয়ে যদি চিন্তা করি, এটা হচ্ছে তার অক্ষরেখা, এটা একটা আর এটা একটা, ঠিক আছে? আমরা কোন অক্ষরের সাপেক্ষে কাজ করব? এই অক্ষরের সাপেক্ষে কাজ করব। তো আমাদের এটা হচ্ছে তার কেন্দ্র। একটা কনিকের এবং উপবৃত্তের আর অধিবৃত্তের ক্ষেত্রে কেন্দ্র আছে, তবে পরাবৃত্তে কেন্দ্রবিহীন কনিক, মানে যেটা কেন্দ্র সেটা স্থানাঙ্ক কত? 0 0। এখন আসেন, এই যে এটা হচ্ছে তার একটা শীর্ষবিন্দু, এটা কিন্তু একটা শীর্ষবিন্দু। শীর্ষবিন্দুকে আমি যদি এ দিয়ে প্রকাশ করি তাহলে এটা একটা শীর্ষ, ঠিক আছে? এটা তো কত? এ প্রাইম, এটাও আরেকটা শীর্ষ। মানে এই দিকেরগুলো আমরা এই দিকগুলো যদি ব্যাখ্যা করতে পারি তাহলে এই দিকেরগুলো অটোমেটিকলি চলে আসবে। তাহলে এটা ছিল কি বিন্দু? এটা ছিল নিয়ামক রেখার পাদবিন্দু, ঠিক আছে? এটা ছিল নিয়ামক রেখার পাদবিন্দু। তাহলে মনে রাখবেন এই উপকেন্দ্র কত? উপকেন্দ্র এই কমা 0, ঠিক আছে? উপকেন্দ্র। আর শীর্ষ কত? এ কমা 0। নিয়ামকের পাদবিন্দু কত? এ বাই ই কমা 0, ঠিক আছে? আর কেন্দ্রবিন্দু কত? 0,0। যদি এই 4টা বিন্দু আপনি মনে রাখেন, উপবৃত্তের ক্ষেত্রে সেমই ছিল। উপবৃত্তের ক্ষেত্রে পার্থক্যটা ছিল এইরকম, যে এইরকম ছিল একটা উপবৃত্ত, এই যে উপকেন্দ্রটা এখানে ছিল ই কমা 0, দেখছেন? শীর্ষটা এখানে ছিল এ কমা 0, আর এটা নিয়ামকের পাদবিন্দু এ বাই ই কমা 0। জাস্ট নিয়ামকের পাদবিন্দু এখানেও এ বাই ই কমা 0, বাট ওইটা ওই পাশে। এখন এটা কেন্দ্রটা 0 0 ছিল, তাহলে এদিকের যে বিন্দুগুলো উপকেন্দ্র, শীর্ষ, নিয়ামকের বাদ্যবিন্দু সেম, জাস্ট শুধু মাইনাস। নিয়ামকের বাদ্যবিন্দু মাইনাস এ বাই ই কমা 0, এটা হবে মাইনাস এ কমা 0 শীর্ষ, এটা হবে মাইনাস ই কমা 0, ঠিক আছে? কয়টা বিন্দু গেল আমাদের? এই যে একটা বিন্দু হচ্ছে তার এখানে উপকেন্দ্র, তারপরে শীর্ষ, তারপরে নিয়ামকের পাদবিন্দু, তারপরে কেন্দ্র, তারপরে হচ্ছে আমাদের এটা আবার নিয়ামকের পাদবিন্দু, আবার শীর্ষ, আবার উপকেন্দ্র। আপনি যদি এই জিনিসগুলো বুঝেন তাহলে আপনার জন্য এই অধ্যায়টা সহজ হয়ে যাবে। প্রতিটা এই অধ্যায়গুলোর মূল বেসিকটাই হচ্ছে আপনার সূত্রগুলো। তো আপনি গিয়ে সূত্রগুলো, বিন্দুগুলো আলাদা আলাদা মুখস্থ করবেন ধরে ধরে। তাইলে আমরা যদি এখন এই যে 4টা বিন্দু জানি, এখানে যদি আমি একটু চিন্তা করি, এই উপকেন্দ্র বরাবর লম্ব আঁকা যায়, তাইলে আবার শীর্ষ বরাবর লম্ব আঁকা যায়, ঠিক আছে? তাইলে এখানে সিমিলারলি আরেকটা এই পাশে আঁকা যাবে, ঠিক আছে? এই যে শীর্ষবিন্দুতে অঙ্কিত স্পর্শক বলা হয় আর কি। আর উপকেন্দ্রিক এটা হচ্ছে লম্ব, উপকেন্দ্রিক লম্ব। তো আমি যদি একটু চিন্তা করি, এটা একটা উপকেন্দ্রিক লম্ব, তখন আবার তার দৈর্ঘ্য থাকে। তাইলে উপবৃত্তের ক্ষেত্রে যে সূত্র ছিল, উপবৃত্তের ক্ষেত্রে যে সূত্র ছিল, আমি এখানে যদি বিন্দুগুলো নিয়ে একটু কাজ করি, কি ছিল আমাদের যে বিন্দুগুলো আমি যদি একটু দেখি, তাহলে উপকেন্দ্র কত? একটু কেন্দ্রটা প্রথমে কত দেখছি? কেন্দ্রটা 0 0 ছিল, ঠিক আছে? আর অধিবৃত্তের সমীকরণটা কি? x² ডিভাইডেড বাই a² মাইনাস y² ডিভাইডেড বাই b² ইকুয়াল টু 1। এটা ছিল অধিবৃত্তের আদর্শ ফরম্যাটটা, ঠিক আছে? ঠিক আছে, এটাও হইতে পারে, বা এটা যদি ওইদিকে হয়, মানে এটা তো x অক্ষের উপরও বেচ করে হয়েছে, যদি y অক্ষের উপরে এই দিকে যদি দুদিকে মিলে হইতো তখন সেটা y² বাই b² মাইনাস x² বাই a² হয়ে যেত। একটু খেয়াল রাখবেন, আমি একটু পরে আলোচনা করতেছি। তাহলে কেন্দ্রটা কত? 0। উপকেন্দ্র কত? উপকেন্দ্র কত? ই কমা 0 প্লাস মাইনাস ই কমা 0। কেন? দুইটা, এটা একটা উপকেন্দ্র ই কমা 0, এটা মাইনাস ই কমা 0। তাহলে এই যে দুইটা উপকেন্দ্র, এই দুইটা উপকেন্দ্র আছে এটা,
ঠিক আছে, শীর্ষ কত, শীর্ষ দুইটা, কোথায় থেকে, এখানে একটা শীর্ষ, এখানে একটা শীর্ষ, প্লাস মাইনাস এ কমা জিরো। ঠিক আছে, তারপরে এরপরে কি নিয়ামকের পাদবিন্দু, আমরা যদি নিয়ামকের পাদবিন্দু চিন্তা করি, জাস্ট এটা কটা বিন্দু, এটাও দুইটা বিন্দু, কি কি বিন্দু আছে, জাস্ট প্লাস মাইনাস এ ভাই ই কমা জিরো। কিভাবে হইলো, এখানে একটা এ ভাই ই কমা জিরো, আবার এখানে একটা এ ভাই ই কমা জিরো, তাহলে এখানে 3টা 6টা হইলো, আর কেন্দ্র একটা 4টা বিন্দু সম্বন্ধে যদি আপনি ধারণা পান, এবার দেখেন আপনি আরো কি কি বের করতে পারেন। তো এইটা একটা সরল রেখা না, ওয়াই অক্ষের সমান্তরাল মানে কত, এক্স ইজ ইকুয়াল টু এ ই। তো এইটা এক্স ইজ ইকুয়াল টু এ ই, এইটাও যদি আবার এই যে এইটাও তো আবার নিয়ামক এটা তো উপকেন্দ্রিক লম্ব, এটাও তো এই উপকেন্দ্রিক লম্ব, তাইলে এইটাও কত মাইনাস এ ই না, এটা যেহেতু মাইনাস মাইনাস এই না, তাইলে আমরা এখন বলতে পারি কি, এই যে এটা 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 কি ছিল, এটা ছিল আমাদের উপকেন্দ্র, তাহলে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ ছিল এটা। তাইলে আমাদের উপবৃত্তের ক্ষেত্রেও এটা হইতো উপকেন্দ্রিক লম্বের সমীকরণ প্লাস মাইনাস এক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস এ। এরপরে এই শীর্ষবিন্দুতে অঙ্কিত স্পর্শক এক্স ইজ ইকুয়াল টু কত এ, আর এটা কত এক্স ইজ ইকুয়াল টু মাইনাস এ। ঠিক আছে, তার মানে এক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস এ। এরপরে নিয়ামকের সমীকরণ এক্স ইজ ইকুয়াল টু কত, এটা হচ্ছে নিয়ামকের সমীকরণ এক্স ইজ ইকুয়াল টু এ বাই ই, এটা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু মাইনাস এ বাই ই। ঠিক আছে, তার মানে এই দুইটাকে মিলালে প্লাস মাইনাস, আর এখানে ক্ষুদ্র অক্ষের সমীকরণ এটা হচ্ছে আমাদের এক্স ইজ ইকুয়াল টু জিরো, আর আমাদের যে অক্ষরেখা, যে অক্ষের সাপেক্ষে আমরা সবকিছু কাজ করছি, সেই অক্ষরেখার সমীকরণ কত, ওয়াই ইজ ইকুয়াল টু জিরো। এখন আমাদেরকে আরো কোশ্চেন করতে বলতে, উপকেন্দ্র দুইটার দূরত্ব কত, এই দুই উপকেন্দ্রের মধ্যে দূরত্বটা কত হবে, 2AE। এটা তো বুঝেই যায়, এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, দুই বিন্দুর মধ্যে রুট দিয়ে দূরত্ব বের করলে কত হয়, এখানে আমি যদি সহজে বুঝি এটা AE, আর এটাও কত মাইনাস এই, তো দূরত্ব তো মাইনাস হয় না, প্লাস এই টু এই, তাহলে শীর্ষবিন্দুদ্বয়ের দূরত্ব কত এ বাই ই, বা একটা শীর্ষ থেকে আরেকটা নিয়ামকের দূরত্ব কত, যে কোনো কিছু দূরত্ব বললে আমরা পারবো না। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আমরা জানি কত, 2b² বাই এই যে দৈর্ঘ্যটা, এই যে দৈর্ঘ্যটা কত 2b² ডিভাইডেড বাই এ। তাহলে আমরা এই উপবৃত্তের সকল সূত্রগুলো যখন হাতের নাগালে চলে আসবে, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, আরেকটা জিনিস তার পরামিতিক সমীকরণটা একটু মনে রাখবেন। আচ্ছা দেখ, এটা আমি একটু পরে আলোচনা করতেছি। তাইলে এখানে দেখেন, আপনি যদি এরকম ভাবে প্রতিটা সূত্র আপনি নিজে নিজে বানাইতে পারেন, তাইলে যেটা আপনার দরকার আপনি ওটাতে চলে যাবেন। ঠিক আছে, যেটা দরকার ওটাতে চলে যাবেন। আমরা ধরেন এখন এখন এই যে এটার আরেকটু বেসিক নিয়ে আলোচনা করি। এটার মধ্যে একটা জিনিস আছে এক্সট্রা। আমি যদি একটা ধরেন এটা হচ্ছে আমার ক্ষুদ্র অক্ষ, এটা বৃহৎ অক্ষ। ঠিক আছে, এটা হচ্ছে বৃহৎ অক্ষ। এখানে সবচেয়ে মজার ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, যদি আমি এটাকে একটা পরাবৃত্ত অধিবৃত্ত আঁকি, ঠিক আছে, ধরেন আমার কাছে এটা একটা অধিবৃত্ত আছে, এখানে এটা একটা অধিবৃত্ত আমাদের কাছে, এই দুইটা অংশ মিলেই কিন্তু এটা কিন্তু অধিবৃত্ত। তাহলে এটা কেন্দ্রবিন্দু ছিল, এটা এ ভাই ই ছিল, এ ভাই ই কমা জিরো ছিল, এটা মাইনাস এ ভাই ই কমা জিরো ছিল, এটা কত ছিল মাইনাস এ কমা জিরো ছিল, এটা মাইনাস এই বিন্দুটা মাইনাস এ ই কমা জিরো ছিল। ঠিক আছে, আর এটা কত ছিল এ কমা জিরো ছিল, এটা এ ই কমা জিরো ছিল। এই যে 7টা বিন্দু আপনি আগে দেয়া শিখে ফেলবেন। ঠিক আছে, এখন প্রশ্নটা হচ্ছে, আমি যদি কেন্দ্র বরাবর এদিকে একটা রেখা অঙ্কন করি, কেন্দ্র বরাবর এদিকে একটা রেখা অঙ্কন করি, ঠিক আছে, এটা জাস্ট সরল রেখা বরাবর যাবে, জাস্ট যেহেতু আমি অনুমান করে আঁকছি এদিকে, আরেকটা যদি এদিক দিয়ে রেখা অঙ্কন করি, রেখাটা এদিক দিয়ে যাবে। ঠিক আছে, এই দুইটা রেখা, এখন এই যে স্পর্শক, এই শীর্ষবিন্দুতে স্পর্শক, যে এখন আমি যদি এই শীর্ষবিন্দুতে একটা স্পর্শক অঙ্কন করি, ঠিক আছে, এদিকে একটা শীর্ষবিন্দুতে স্পর্শক অঙ্কন করি, এই দুইটা স্পর্শক ওই রেখা দুইটাকে কি করছে, জাস্ট একটা বিন্দুতে ছেদ করবে। এটা একটা আয়তক্ষেত্র আকৃতির হবে। এই যে ফরম্যাটটা, এটা হবে তার ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য। দেখছেন, বৃহৎ অক্ষের দৈর্ঘ্য হবে এখান থেকে এখান পর্যন্ত, এখান থেকে এখান পর্যন্ত। ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্যটা কতটুকু, এটা তো আনলিমিটেড হয়ে যায় নয়তো। জাস্ট আমরা এই দুইটা রেখা, যে দুইটা রেখা অসীমে অবস্থিত, এই দুইটা রেখা অসীমে অবস্থিত, ঠিক আছে, এই দুইটা রেখাকে আমরা বলি অসীম তট। ঠিক আছে, এই অসীম তট মানে এরা মানে জাস্ট অসীমে যাইয়া অবস্থিত হয়। ঠিক আছে, এটা হচ্ছে অধিবৃত্তের ক্ষেত্রে একটু ব্যতিক্রম। অসীম তটের যে সমীকরণটা মনে রাখবেন, এটা y ইকুয়াল টু জাস্ট প্লাস মাইনাস, মানে দুইটা না, এটা একটা প্লাস মাইনাস b বাই a ইনটু কত x। ঠিক আছে, প্লাস মাইনাস b বাই a ইনটু x, এটা হচ্ছে অসীম তটের সমীকরণ, y ইকুয়াল টু প্লাস মাইনাস b বাই a ইনটু x। তাহলে এই যে বৃহৎ অক্ষের দৈর্ঘ্যটা কত, ওই যে a এদিকে a এদিকে কিন্তু a, তার মানে 2a। ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য কত, এটা কিন্তু v, মানে 2b হয় আর কি, এটা কিন্তু 0,v, আর এটা কত 0,-v। তো এখানে তো আমরা লিমিটটা পাই না যে আসলে ক্ষুদ্র অক্ষটা কতটুকু, তো সেই ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের ক্ষুদ্র অক্ষ, বৃহৎ অক্ষ এবং অসীম তট নিয়ে এই টাইপটা, এই জায়গাটা। ঠিক আছে,
তা এখন আমাদেরকে যদি ধরেন আমাদেরকে আরেকটা কাজ দিল কি, এটা এদিকে হইলো না, আমরা যেটা করছি এই দিকে হয়ে গেল তার বড় অক্ষটা, ঠিক আছে, এটা তার নিয়ামক রেখা, এটা নিয়ামক রেখা। তখন কি হয়ে যাবে, তখন আমরা শুধু সূত্রগুলো চেঞ্জ করে দিব, ঠিক আছে, আমরা শুধু সূত্রগুলোকে চেঞ্জ করে দিব। কেমন সূত্রগুলো, জাস্ট এটা ছিল এ ই কমা জিরো, এখন হবে জিরো কমা বিই, ঠিক আছে। এই জায়গায় মানে মনে রাখবো এর জায়গায় আমরা বি করে দিব, এক্স এর জায়গায় ওয়াই করে দিব, তাইলেই ঘটনা শেষ। বি এর জায়গায় করে দিব, আগে যা সূত্র ছিল তাই হবে, ঠিক আছে। আর উল্টাই যাবে, এটা তো বুঝে নেই, শীর্ষ ছিল এখন হবে জিরো কমা বি, এটা হয়ে যাবে এখন কত জিরো কমা বি বাই ই, ঠিক আছে। আর এটা কত কেন্দ্রবিন্দু জিরো কমা জিরো, এটা কত হবে জিরো কমা মাইনাস বি বাই ই, এই শীর্ষটা কত হবে জিরো কমা ভি হবে, এটা কত হবে উপকেন্দ্রটা জিরো কমা মাইনাস ভি হবে। তার মানে আবারও বিন্দুগুলো শেষ, এবার রেখাগুলো কি হয়ে যাবে, এই যে উপকেন্দ্রিক যে লম্বের যে দৈর্ঘ্যটা যদি বলা হয়, আগে ছিল 2b স্কয়ার বাই, এখন হবে 2a স্কয়ার বাই বি, শুধু চেঞ্জ। আমি কি করবো, এই মুখস্থ করবো না, এই যে দেখেন এখন সবটা জিনিস আমি আপনাদের হাতের নাগালেই দিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমাদের ধরেন যদি পরাবৃত্তটা হয় এক্স স্কয়ার বাই এ স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার বাই বি স্কয়ার ইকুয়াল টু 1, তাহলে কেন্দ্রবিন্দু 0 0। এখানে সমস্যা আরেকটা জিনিস আমি আলোচনা করি, আমরা যখন এই পরাবৃত্তটা আলোচনা করেছিলাম, ধরেন আমি এই পরাবৃত্তটা বা এটা নিয়ে দেখে, এইটার ক্ষেত্রে আমরা যে জিনিসটা বুঝতাম যে এইটা কি ছিল, এটা কি ছিল, উপবৃত্তের ক্ষেত্রে ছিল এর মানটা এটা, বাট অধিবৃত্তের ক্ষেত্রে কত 1 থেকে বড় ইনফিনিটি পর্যন্ত, বা আমরা এইভাবে ধরতে পারি যে এর মানটা কত 1 থেকে বড়। এখন এর মানটা কত, এর মানটা কিভাবে বের করা হয়, এর মান সবসময় খেয়াল রাখবেন রোটো বারো, যখন সমীকরণটা অধিবৃত্তের সমীকরণটা কত এক্স স্কয়ার বাই এ স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার বাই বি স্কয়ার ইকুয়াল টু 1 হইতো না, অধিবৃত্তটা এটা হইতো না। তো অধিবৃত্তের সমীকরণ এটা হইলে মনে রাখবেন উপবৃত্তের ক্ষেত্রে এটা প্লাস হইতো, তো এখানে আমি মাইনাস দিয়ে দিতাম 1 এর পরে এর মানটা বের করার জন্য। অধিবৃত্তের ক্ষেত্রে এখানে মাইনাস, আমি এখানে প্লাস দিব। আর এটা মনে রাখবেন সব সময় যে যেটার এখানে দেখেন একটা পজিটিভ একটা নেগেটিভ, মানে এটা এমনও তো হইতে পারতো যে এই ওয়াই স্কয়ার বাই বি স্কয়ার মাইনাস এক্স স্কয়ার বাই এ স্কয়ার ইকুয়াল টু 1, এটাও কিন্তু অধিবৃত্তের সমীকরণ, এটা অধিবৃত্তের সমীকরণ, ঠিক আছে। এখন প্রশ্ন হচ্ছে এই যেটা পজিটিভ সেটা নিচে চলে যাবে, যেটা নেগেটিভ এটা উপরে, বুঝছেন ঘটনাটা, যেটা প্রথমে থাকবে এটা নিচে চলে আসবে, যেটা নেগেটিভ এটা উপরে, মানে যেটা মানটা শুরুতে থাকবে এটা কি এখানে শুরুতে আছে, এটার ক্ষেত্রে এর মানটা কত হয়ে যাবে রুট ওভার 1 প্লাস, যে প্লাসটা কেন হবে মাইনাস থাকলে প্লাস দিয়ে দিবেন। উপবৃত্তের ক্ষেত্রে প্লাস, আর উপবৃত্তের ক্ষেত্রে যেটা বড় এটা নিচে লিখতাম মনে আছে, উপবৃত্তের ক্ষেত্রে 1 মাইনাস দিয়ে যেটা বড় মানে দুইটার মধ্যে এক্স স্কয়ার দিত প্লাস থাকতো এখানে, তো যেটা বড় এটা লিখতাম। আর অধিবৃত্তের ক্ষেত্রে আমরা কোনটা লিখবো সাধারণত এই বড়টাই, মানে তবে এখানে পজিটিভটাই হয়, ঠিক আছে। তো এইভাবে আমরা এর মানটা এখান থেকে বের করব, ঠিক আছে। তো এর মানটা বের করতে পারলে আমাদের এখানে এই যে দেখেন এটার ক্ষেত্রে কি হইতো ভি স্কয়ার ডিভাইডেড বাই এ স্কয়ার হবে, ঠিক আছে, বি স্কয়ার ডিভাইডেড বাই এ স্কয়ার হবে। তাহলে অধিবৃত্তের ক্ষেত্রে আমরা এই জিনিসটা খেয়াল রাখবো, যেটা পজিটিভ থাকবে ইয়ার মানটার ক্ষেত্রে সেটার উপর হরে এটা হবে, যেটা পজিটিভ বলতে বুঝছেন তো, ওয়াই স্কয়ার বাই বি স্কয়ার, মানে এটা তো সামনে প্লাস চিহ্ন, এটা তো আবার না সামনে মাইনাস চিহ্ন, তাহলে এ স্কয়ারটা উপরে উঠে যাবে, এখানে আবার এ স্কয়ারটা এটা প্লাস চিহ্ন, তাইলে এখানে এটা হবে ইয়ার মানটা। তো এই উৎকেন্দ্রিকতা ইয়ার মানটা আমরা এইভাবে জেনে নিব, ঠিক আছে। তাহলে আশা করি আমরা এই উৎকেন্দ্রিকতা বুঝছি, অসীম তট বুঝছি। এই অসীম তট উৎকেন্দ্রিকতা এটাই উপবৃত্তের সাথে একটু মানে ডিফারেন্স, উপবৃত্তের সাথে আর বাকি সকল সূত্র উপবৃত্তে যা ছিল তাই হবে। উপবৃত্তে যা ছিল যেমন আপনি ডাইরেক্টলি জানেন যে উপবৃত্তের শীর্ষবিন্দু প্লাস মাইনাস a, 0, এটাও এখানে প্লাস মাইনাস a, 0, ওইটা ছিল 0, b, ওইটাও ঠিক আছে। বৃহৎক্ষের দৈর্ঘ্য এটা উপবৃত্তিতে যা ছিল অধিবৃত্তিতে জাস্ট এখানে মাইনাস ছিল, এখানে মাইনাস ছিল, তবে ওখানে যেটা বড় এটা নিচে হতো, এখানে যেটা পজিটিভ এটা নিচে হবে। উপকেন্দ্র আগেরটাই, নিয়ামক রেখার সমীকরণ আগেরটাই, বাট আমরা এখনো দেখাই দিছি এগুলো কিভাবে বার করবেন। পরামিতিক সমীকরণ x = a cos θ, এই যে দেখান এই যে x = যে a cos θ দিছে, a cos θ দিছে, তাহলে এটা কি ছিল ওই যে x² ডিভাইডেড বাই a স্কয়ার না, এটা হচ্ছে ওই এটা, মানে আমরা যদি এরকম পরামিতিক সমীকরণ দিয়ে দেয় আপনি এর মানটা জেনে ফেলবেন। যদি এখানে 4 cos θ দেওয়া থাকে তাহলে 4 sec θ দেওয়া থাকে, তখন আপনি বুঝবেন যে এর মানটা কত ছিল 4 ছিল, এর মানটাই 4, ঠিক আছে, এর মানটাই 4 ছিল। তাহলে এটা বুঝে নেবেন যে b y b tan θ, আমি মনে হয় একটু ভুল করছি, y b tan θ, y এখানে হবে b tan θ, ঠিক আছে। তাইলে x a tan θ আর এটার ক্ষেত্রে হবে b sec θ। তারপর অসীম তটের সমীকরণ দুইটার ক্ষেত্রেই সেম, অসীম তটে একটু ঝামেলা, এটা মনে রাখবেন যে চেঞ্জ হয় না। আবার অনেকে হয়তো মনে করে যে y যদি প্লাস মাইনাস b বাই ax হয় তাহলে ওটা হবে কত প্লাস মাইনাস a বাই bx, না অসীম তটটা সেম থাকবে, ঠিক আছে, কারণ ঘুরে গেলে তো ওই দুইটা সমীকরণই আসবে, ঠিক আছে, ওই দুইটা সমীকরণই আসবে,
ওই যে অসীমতর দুইটা আছে, ঠিক আছে। শীর্ষঙ্কিত স্পর্শক, আমরা শীর্ষবিন্দুতে স্পর্শক আঁকলে এটা তো শীর্ষবিন্দু হয়ে যায় কত, x = +-a5। নিয়ামকদের দূরত্ব আরক্ষ মানে কি বড় অক্ষ, বৃহৎ অক্ষ, ঠিক আছে। আর এটা হচ্ছে অনুবন্ধী অক্ষ মানে কি ক্ষুদ্র অক্ষ, অনুবন্ধী অক্ষ মানে কি ক্ষুদ্র অক্ষ, আর অক্ষ মানে কি বৃহৎ অক্ষ, অনুবন্ধী অক্ষ মানে ক্ষুদ্র অক্ষ। তাইলে এইভাবে আমরা এখান থেকে সূত্রগুলো নিজেরাই কি করতে পারি, নিজেরাই বানাইতে পারি। আসলে সূত্রের যে ফরম্যাটটা, এই ফরম্যাটটা যদি আপনি ভালো করে বুঝেন তাহলে আপনার জন্য আর অঙ্ক করে এখানে ঝামেলা হবে না। সূত্র ফরম্যাটটাই হচ্ছে আসল বেসিক এই অধ্যায়ের মধ্যে, ঠিক আছে। সূত্রটা আপনি জানলে দেখেন আপনি কিভাবে প্রশ্ন সলভ করেন, প্রশ্ন সলভটা কোনো সমস্যা না। দেখেন এখানে আরেকটা জিনিস আপনারা জানবেন, উপবৃত্তের ক্ষেত্রে এরকম অঙ্ক আমরা কম করছি, বাট অধিবৃত্তের মধ্যে যদি আপনি এটা বুঝে যান একই কথা, ঠিক আছে। এইখানে অধিবৃত্তের শীর্ষবিন্দু কত, তো এটা শীর্ষবিন্দু তো বের করা যায় না। আমরা যদি জানতাম যে x² / a² - y² / b² = 1, ঠিক আছে, তখন আমরা কি বসাইতাম, তার শীর্ষটা কত ছিল, তখন তার শীর্ষটা ছিল 0,0, ঠিক আছে। আর ওইটা হইলো একই কথা ছিল, y² / b² যদি আগে হইতো এইটার ক্ষেত্রে শীর্ষটা 0 ছিল। তো আমি সূত্র শিখবো সবসময় একটা দিয়ে, এইটা দিয়েই সূত্র শিখবো, বাট এটার মধ্যে উল্টা ঘুরে দেবো। যখনই দেখবো যে এটা উল্টা আছে, তো আমি ওই এর মান শিখছি কত, √1 এই যেটা পজিটিভ থাকবে, মানে যেটার মান পজিটিভ, এটা নেগেটিভ বিকে আমি চিন্তা করলাম মনে মনে আর কি, জাস্ট বুঝার জন্য, b² শেষ, এর মানটা। হ্যাঁ, এটার ক্ষেত্রে এর মানটা একটু ঘুরে যাবে, এটা হচ্ছে এটার জন্য এর মান, ঠিক আছে। তো আমরা একটু দেখি যে এখানে আমার শীর্ষবিন্দু বের করতে বলছে, তো আমি জানি শীর্ষবিন্দু 0,0, কখন 0,0, এটা সহজ, সব সময় মনে রাখবেন, কখন 0,0, শীর্ষটা কখন 0,0, ঠিক আছে। শীর্ষটা তখনই 0,0, শীর্ষটা তখনই 0,0 যখন x এর জায়গায় x থাকবো, ঠিক আছে। যখন x এর জায়গায় x থাকবো, x এর জায়গায় বলতে এখানে কিন্তু এরকমও থাকতে পারে। একটা জিনিস মনে রাখবেন, এই যে x - 1² / 2² - y + 2² ধরেন 1² = 1, এরকমও তো থাকতে পারে। সমীকরণটা এরকম হইতে পারে, তবে মনে রাখবেন কখনো এরকম হয় না, এরকম হয় না, তার সহগ হয় না, তার সাথে প্লাস মাইনাস দিয়ে এরকম হোল স্কোয়ার হয়। এই জায়গাটা আপনারা সবসময় খেয়াল রাখবেন। অধিবৃত্ত, উপবৃত্ত, পরাবৃত্তের ক্ষেত্রে যখন আদর্শ ফরম্যাটে না থাকে তখন মনে রাখবেন এই x² এর সাথে y² এর সাথে সহগ সবসময় 1 বানানো লাগবে, x² y² এর সহগ সবসময় 1 বানানো লাগবে। তবে তার সাথে প্লাস মাইনাস আকারে এরকম আলফা আকৃতির যে কোনো কিছু থাকতে পারে, y এর সাথেও প্লাস মাইনাস আকারে যে কোনো কিছু থাকতে পারে, এটা নিয়ে কোনো সমস্যা হবে না। তবে আমাদের এই ফরম্যাটে লেখা যাবে, তবে তাদেরকে কি করা যাবে না, এইরকম স্কোয়ার হোল স্কোয়ার থাকতে পারে, এইরকম থাকবে, বাট এরকম থাকবে না কখনো, বা 2x হোল স্কোয়ার কখনো থাকবে না, এই ফরম্যাটগুলো থাকবে না, ঠিক আছে। এই জায়গাটা দেখবেন, আপনারা এখন কাজ করলেই বুঝবেন যে এটা একটা যদি বুঝে ফেলেন এই অধিবৃত্ত সব শেষ। আর সূত্রটা বুঝলে, আমি আপনাকে সূত্রটা যেভাবে বুঝাইছি এভাবে যদি সূত্রটা মনে রাখেন, আর এখানে দেখেন এখানে যে উদ্দেশ্য ছিল 3y² - 2x = 8, আমাদের যে উদ্দেশ্য এটার শীর্ষবিন্দু বের করা। তাইলে এখানে এই প্রথম টার্গেট করবেন, এখানে x² আছে, এখানে x আছে, এই দুইটাকে যদি আমি একসাথে লিখি x² - 2x, আর এখানে আছে -3y² এক জায়গায় আছে। তো আমাদের টার্গেটটা ছিল এটা একসাথে বানাবো। এরকম যদি একসাথে থাকে তখন যেগুলো x দুইটা আছে, বাট x তো থাকবে না। আদর্শ আকারে কি x আছে, দেখেন তো, x² / a² - y² / b² = 1, x আকারে কি থাকার কথা ছিল, x আকারে কিন্তু কোনো কিছু নেই। তাহলে এই দুইটাকে আমি একটা সূত্র বানানোর চেষ্টা করি, মানে এটাকে a ধরলে এটা a² হয়ে যায়, -2 তারপরে a দেয়া লাগবে, এখানে ছিল 2x, আমি 1 দিলে কিন্তু মিলে যায়। তাহলে a² - 2ab প্লাস আমাকে b² দিতে গেলে 1² দেয়া লাগে, দিলাম, এটা তো ছিল না, এই -1 লিখলাম, -3y² = 8। তাহলে আমি এই পর্যন্ত একটা সূত্র লেখা যায় কত, x - 1 হোল স্কোয়ার, এখানে -1টাকে আমি ওই পাশে নিয়ে যাবো, আর এখানে 3y² ছিল এটা রাইখা দিলাম, তাহলে এটা 9 হয়ে গেল। তাহলে এটাকে লেখা যায় x - 1 হোল স্কোয়ার আর -3y² = 9। ও, আমি একই লাইন দুইবার লিখছি। এখন আমার কাজ হচ্ছে, এখানে তো 1 থাকার কথা, এখানে কত থাকার কথা, 1। তো আমি যদি x - 1 হোল স্কোয়ার / এটাকে 9 লিখি, 9 × 3² লিখি, আর এটাকে কাটাকাটি করলে এটা তো এমনি 3 আসে, 3/9 মানে 3 আসে, তো √3 দিয়ে স্কোয়ার দেওয়া যায়, = 1। মানে টার্গেটটা হচ্ছে এখানে 1 বানাইতে হবে। ওই যে এখানে 1 আছে না, আদর্শ সূত্রে এখানে 1 আছে না, এই 1টা আমাদের এখানেও বানাইতে হবে। বানাইলাম, বানানোর পরে এটা হচ্ছে a, এটা হচ্ছে b, আমি x এর নিচেরটা a, মানে এটা পজিটিভ আছে, তো কে বড় দেখছি,
এইটা 3 আর বি এর মান কত দেখলাম √3 দেখলাম শীর্ষ বাট আমাদের এখানে এ বি জানাইছি শুধু শীর্ষ বলছে তো আমি জানি শীর্ষটা কত শীর্ষবিন্দু 0 0 এর অর্থ হচ্ছে এটা x এর মান এটা ভুজ এটা কোটি মানে x = 0 y = 0 তাহলে x এর জায়গায় কি আমাদের x আছে না x - 1 = 0 y এর জায়গায় কি y আছে হ্যাঁ y এর জায়গায় y আছে তাহলে y = 0 এখান থেকে x এর মান 1 আর এখান থেকে y এর মান পাইছি 0 শীর্ষটা কত 1,0 ঠিক আছে সুতরাং আমরা যে শীর্ষটা পাইছি এটা এখন আমাদের শীর্ষটা ছাড়া এই আমরা মনে হয় ভুল করছি কোথাও ঠিক আছে ও আমাদের কি কি বলছে অধিবৃত্তের শীর্ষবিন্দু আমরা একটু ভুল করছি অধিবৃত্তের শীর্ষবিন্দু কত ছিল শীর্ষবিন্দু ছিল আসলে এটা কিন্তু শীর্ষ না এটা কিন্তু কেন্দ্র দেখেন আমি কি ঝামেলাটা করছি কেন্দ্র শীর্ষ বললে কি হইতো +-a,0 হইতো তার মানে এটা x এর মান এই যে প্লাস মাইনাস এটা x এর মান তাহলে প্লাস মাইনাস a দিতে হবে যেহেতু আমাদের শীর্ষ চাইছে +-x মানে x এর মান এটা আর y এর মান এটা তখন এটা a হইতো তাহলে এর মান আমাদের কত ছিল +-3 ছিল তাহলে +-3 লিখলে +-3 তারপরে +1 তাহলে এই ক্ষেত্রে আমাদের এইটা শীর্ষ হবে না এটা হবে এটা তো শীর্ষই বের করছি দৌড় কতবার কাটলাম তো এটা তো শীর্ষ তো এখন শীর্ষটা কত +3 ধরলে এটা 4 হয়ে যায় আর 0 হয়ে যায় আর -3 ধরলে -3 +1 মানে -2 হয়ে যায় এবং 0 হয়ে যায় তাহলে শীর্ষবিন্দু যে দুইটা এই দুইটা শীর্ষবিন্দুই চলে আসছে কিন্তু কেন্দ্র যদি বলতো 1,0 হইতো ওইটা ছিল 0,0 কেন্দ্র ঠিক আছে 0,0 ছিল কেন্দ্র ঠিক আছে পরাবৃত্তের ক্ষেত্রে শীর্ষটা ছিল 0,0 কিন্তু পরাবৃত্তের কেন্দ্রই তো নাই বাট এটা কিন্তু কেন্দ্রবিন্দু কার জন্য অধিবৃত্তের জন্য এটা কেন্দ্রবিন্দু ঠিক আছে অধিবৃত্তের জন্য এটা কেন্দ্রবিন্দু তাহলে আমি এখানে এই যে প্লাস মাইনাস এই যে +3 +1 ধরলে 4 আর y তো 0 আবার -3 +1 ধরলে এটা হয় -3 +1 হয় -2 আর এটা তো 0 ঠিক আছে তাহলে আমরা এটা বুঝলাম কি যে আমাদের এই যে এটা হচ্ছে তার শীর্ষবিন্দু ঠিক আছে এটা কি বিন্দু শীর্ষবিন্দু তো এখান থেকে আমাকে যদি বলা হয় কেন্দ্রবিন্দু বের করো নিয়ামকের সমীকরণ কত তো নিয়ামকের সমীকরণটা আমি জানি x = কত +-a/e ঠিক আছে +- কত a/e তাহলে x এর জায়গায় কত আছে এই যে x - 1 ঠিক আছে = এর মান কত আছে 3 e এর মানটা কি জানি না তবে বের করা যাবে e = √1 + a² মান কত 9 ঠিক আছে ডিভাইডেড বাই বি স্কয়ার মান কত 3 ঠিক আছে এটাকে করলে কত হবে আর এটা নিচেরটা হবে 9 আর উপরেরটা হবে 9 আর 12 ঠিক আছে তাইলে এটাকে কাটাকাটি করলে √3 মানে √3 বাই কত আসে এটা তো 3 দ্বারা কাটাকাটি করলে উপরে 4 আসে নিচে কত আসে 3 আসে তাইলে 2/√3 হওয়ার কথা ঠিক আছে 2/√3 তার মানে এখানে যদি আমি 2/√3 বসাই 2 ডিভাইডেড বাই আর এর মানটা এর মান তো আসলো 2/√3 বসালে এটা হবে কত √3 টা উপরে উঠে যাবে 2 টা নিচে চলে যাবে তাইলে সমীকরণটা এখান থেকে আমরা বের করতে পারবো ঠিক আছে এরকম ভাবে আমাকে যেটা বলুক ঠিক আছে আমি আরেকটার মধ্যে করে দিচ্ছি দেখেন উৎকেন্দ্রিকতা অধিবৃত্তের উৎকেন্দ্রিকতা কত 2x² - 8y² = 2 তো আমাদের শর্তটা হচ্ছে এখানে 2 টা 1 থাকার কথা 2x² - ডিভাইডেড বাই 2 ভাগ করে দিলাম মানে 2 দ্বারা উভয় পক্ষে ভাগ করলে আমাদের রেজাল্ট আসে এখানে 1 এই 1 হইল যেহেতু এখানে আমাদের উদ্দেশ্য ছিল কি এটা কাটলে x² এর সহগ থাকে না y² কাটলে এটা 4 হয় মানে দেখেন এই যে ঝামেলাটা মানে এই যে 4টা এটার মধ্যে এটা থাকার কথা ছিল আমি আপনাদের বলছিলাম যে এটা কি আকারে থাকতে পারে না কোন ফরম্যাটে থাকবে না x এর সাথে কোনো সহগ হয়ে এইভাবে হোল স্কয়ার আকারে থাকবে না এটা হবে না হ্যাঁ এটা হবে না বা এটাও হবে না 2x² এই ফরম্যাটগুলো হবে না সে থাকতে পারে x + 2 হোল স্কয়ার এই ফরম্যাটে হইতে পারে বা x - 2 হোল স্কয়ার এই ফরম্যাটে হইতে পারে ঠিক আছে এইগুলো সঠিক হইতে পারে তার জন্য কোনগুলো সঠিক হবে এই ফরম্যাটগুলো সঠিক হইতে পারে এটা হইতে পারে না তো এটা আমাদের ঝামেলা করছে আমি 2 দ্বারা ভাগ করে দিছি তো এটা তো 1 হইয়েই গেছে তো এটাকে আমি 1 লিখতে পারি মাইনাস এই যে 4টা 1/4 আকারে নিচে নিলাম তো 1/4 লিখে এই 2² দিয়ে দিলাম তার মানে কি এইখানে এটা আমাদের এখন আদর্শ ফরম্যাটে গেছে এখন কে বড় এটা পজিটিভ যে পজিটিভ সেখান থেকে বের করি তারপরে √1 প্লাস যেহেতু এটা অধিবৃত্ত মাইনাস তো এখানে আমরা প্লাস দিব দেওয়ার পরে যে বড়টা 1 এ আর ছোটটা কত 1/4 মানে এটা a² ডিভাইডেড বাই b² মানে 1/4 তো 1/4 এ আমরা একটু শর্টকাট করে ফেলি 1/4 এর সাথে যদি 1টা গুণ দেই মানে উল্টাই দেই তাহলে 1/4 এ আসবে তাহলে লসাগু 4 তাইলে 4 + 1
/4, তাহলে √5/2 আসবে আমাদের মানটা। কত আসবে? √5/2 কিসের মান? উৎকেন্দ্রিকতা। এখন আমাকে যদি এই প্রশ্ন থেকে এই সেম উদ্দীপক থেকে আমাকে যদি বলতো তার উপকেন্দ্র কত, তাহলে প্লাস মাইনাস e,0 ছিল না, তাহলে প্লাস মাইনাস এর মান কত? এর মান কত? একটু 1, দেখেন এর মান কত? 1, তাহলে a1 ইন্টু বি এর মান কত? √5/2, 0। ঠিক আছে, এখানে দেখেন আমরা যেহেতু মানগুলো বসাই ফেলছি, হ্যাঁ, এখন a,0 যে এটা 0 বসায় দেওয়া যায়, কারণ এখানে একটা জিনিস খেয়াল করুন, x এর জায়গায় x আছে, y এর জায়গায় y আছে। যদি x এর জায়গায় x না থাকতো, এইটা x = ± ae, আবার y = 0, তাহলে x এর জায়গায় x এ আছে, তাহলে x এর মান প্লাস মাইনাস এর মান বসাই দেব √5/, এর মান ছিল 1 আর এর মান হচ্ছে √5/2, এইটাই আসতেছে x এর স্থানাঙ্ক, আর y এর মান এইটাই আসতেছে, তাইলে প্লাস মাইনাস √5/2, হ্যাঁ, 0। কিন্তু যদি এটা এখানে চেঞ্জ হইতো, x এর জায়গায় অন্য কিছু থাকতো, তখন কিন্তু এখানে একটু ঘুরে যেত, এই x এর জায়গায় কিন্তু আমরা এই x টা আর বসাইতাম না, তখন এটা চেঞ্জ হইয়া এখানে যদি প্লাস মাইনাস 1 2 থাকতো ওইদিকে চলে যেত। তো এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। আদর্শ ফরম্যাটের ক্ষেত্রে আমরা x এর জায়গায় x থাকলে y এর জায়গায় y থাকলে একদম জেনুইনলি ভাবে সরাসরি করে ফেলতে পারবো, কিন্তু অন্য কিছু থাকলে তাইলে, আর যদি এভাবে না শিখে আমি যদি একাধিক সূত্র শিখতে পারি, ওই যদি এখানে x - আলফা এরকম অনেক সূত্র আছে যে সূত্র বানানো যায় ওইগুলো দিয়ে, আমার মতে ওটা অনেক হার্ড, এত সূত্র মাথায় রাখা তো আর পসিবল না। ঠিক আছে, যেমন এটা সমীকরণটা কি নির্দেশ করে? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অধিবৃত্তের সমীকরণ, মানে যেটা যখনই মনে রাখবেন xy = c যে ফরম্যাটটা, এটা অধিবৃত্ত। ঠিক আছে, এটা একটা অধিবৃত্তের সমীকরণ নির্দেশ করে। তো এটাকে আমাদের বিভিন্ন ভাবে দিতে পারে। x = ধরেন 2/y দিল, এই ফরম্যাটে দিল, এটা xy = 2 আসবে, আর এটা ধ্রুবক আর এই দুইটা গুণ আকারে থাকবে, এটা ধ্রুবক এই দুইটা গুণ আকারে থাকবে, এটা অধিবৃত্তের সমীকরণ। 20 অধিবৃত্তের নিয়ামকের সমীকরণ দেখছেন, সেম প্রশ্ন। 4y² - 5x² = 20। প্রথম উদ্দেশ্য এখানে 20 আছে, এখানে x এর জায়গায় x, মানে এটা ফরম্যাটে ঠিক আছে, তাহলে y² কত 5 লেখা যায়, -x² লেখা যায়, এইখানে 1 হয়ে গেল। তার মানে এটাকে লিখতে পারি y² √5² আর -x²/2²। তাহলে বড়টাকে পজিটিভটাকে √5, আমাকে বলছে কিসের মান? নিয়ামকের সমীকরণ। তো নিয়ামকটা কি মনে আছে? অধিবৃত্তের ক্ষেত্রে একটু শর্টকাট নিজে যখন ভুলে যাবেন সূত্রটা এইভাবে, হ্যাঁ, নিয়ামকটা এটা ছিল। তো এটার বিন্দুটা কত ছিল? -a,0 ছিল, আর এটা কত ছিল? a/e,0 ছিল। তাহলে নিয়ামকের সমীকরণটা ছিল x = ± a/, এটা কখন? যখন সমীকরণটা ছিল x² y² - y²/b² = 1, বাট আমাদেরটা কি এটা আছে না, আমাদেরটা তার উল্টা আছে, মানে উল্টাটা, মানে এটা সামনে আছে, তার মানে তখন আমাদের সূত্রটা হবে y = b/e। এই জায়গাটাই হচ্ছে আসল টেকনিক। তা আপনি শুধু সূত্রটা, আপনি এটা শেখার দরকার আছে, আপনি এটা দিয়ে বুঝবেন, বাট সূত্রটা পরে ঘুরে দিবেন, আর ঘুরানটা একটু শিখে নেবেন যে কোনটা কি হয়, y গুলো x হয়ে যায়, এগুলো b হয়ে যাবে। তাইলে এখান থেকে আমি যদি y জায়গায় কি আছে? y এ তো আছে, তাহলে y আছে, y = +-be লাগবো, b/e লাগবো। তো এখানে আমাদের কাছে b এর মান আছে, 2 এর মান কি আছে? e = 1 + b² এখন নিচে প্লাসটা হয়ে যাবে, এটা হয়ে যাবে 5 আর এটা হয়ে যাবে 4, তাহলে উপরে হয়ে যাবে 9 - 3 আর নিচে হয়ে যাবে √5। e এর মান পাইছি, তাইলে +- b এর মান কত ছিল? b এর মান ছিল √5 আর e এর মান কত? 3/√5। ঠিক আছে, তো এখন যদি আমরা প্লাস মাইনাস এটাকে একটু কাজ করে, এটা হয়ে যায় কি, এই যে এখানে √5 ছিল আর এটাকে ঘুরে দিলে উপরে একটা √5/3 টা নিচে চলে আসে, এখানে y আছে। তো y = এই √5 5/3। ঠিক আছে, তার মানে 3 দ্বারা গুণ করলে 3y = +-5 লেখা যায়। ঠিক আছে, তাইলে এখান থেকে 3y = যে 5টা আছে এটাই হবে আমাদের উত্তর। ঠিক আছে, 3y = যে 5টা হবে। এখন দেখেন আমি যেহেতু e বের করে ফেলেছি, আমার কাছে যেহেতু b জানা হয়ে গেছে, এখান থেকে আমাকে যদি বলে নিয়ামক দ্বয়ের দূরত্ব, দুইটা নিয়ামকের দূরত্ব মনে আছে 2a/e, এখন এটা হয়ে যাবে 2b/e। কেন? কারণ এটা উল্টাটা, মানে আমরা যেটা শিখছি সাধারণত ওইটা না, মানে ওইটা ছিল আগে x² -y²/b²। তো আমি জানি যে দুইটা উপকেন্দ্র দূরত্ব 2ae, এখন হয়ে যাবে কত? 2ve। এই যে সিস্টেমগুলো এখন দেখেন, আপনি প্রথমত ওই সূত্রটাই আপনি মাথায় রাখেন, আর এটা আপনি জাস্ট ফর্মুলাটা আইডিয়া করে রাখেন যে আসলে এটা কি হইতে পারে। ঠিক আছে, এটা যদি এরকম না হয় কিরকম হইতে পারে। ঠিক আছে, আশা করি এগুলো মানে জাস্ট এখন নিজে বুঝছেন তো। ঘটনা অসীম তটের সমীকরণ, সরাসরি সূত্র b/a প্লাস মাইনাস কত? b/a জাস্ট +-b/a * x, কোণিক
কনিকের উৎকেন্দ্রিকতা √2 হলে কনিকটি কি হবে? উৎকেন্দ্রিকতা কত হয়? 0 থেকে বড় যদি ছোট হয় উপবৃত্ত হয়, বাট এর মান যদি 1 থেকে বড় হয়, যেহেতু √2 মান কিন্তু 1 থেকে বড়, তার মানে এই যে এখানে সবগুলো বলে দেওয়া আছে। ঠিক আছে, 7 নাম্বার শেষ। 8 নম্বরে কনিকটি -5, -4 বিন্দুগামী হলে স্কয়ারের মান কত? তো আপনি যদি এখানে এই x এর জায়গায় -5 আর y এর জায়গায় -4 বসাই দেন, তাইলে তো এই স্কয়ারের মানটা পেয়ে যাবেন। এটা জাস্ট সাধারণভাবে ক্যালকুলেশন করলেই অধিবৃত্তের উপর যে কোনো বিন্দুর পরামিতিক স্থানাঙ্ক 4 cos θ, তার মানে এ থেকে অধিবৃত্তটি কোনটা হবে? একটু চিন্তা করেন, এটা ছিল 4 cos θ, তার মানে আমি জানি a sec θ হয় অধিবৃত্তের ক্ষেত্রে, এর মানটা ছিল কত? 4। আচ্ছা, এই পাইলাম। b tan θ, মানে আমরা জানি v tan θ, তারা দিছে 6 tan θ, তাহলে এটা b এর মান ছিল। ঠিক আছে, এটা ছিল 6, মানে এটা v এর মান। ঠিক আছে, তাইলে আমরা জানি v এর মান 6 পাইলাম আর a এর মান 4 পাইলাম। ঠিক আছে, তাহলে a যেহেতু 4, b যেহেতু 6, তাহলে x স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার হওয়ার কথা ছিল 4 স্কয়ার। এখানে আরেকটা জিনিস বুঝতে হবে, পরামিতিক স্থানাঙ্ক বলে দিচ্ছে, তার মানে x স্কয়ার বাই 4 স্কয়ার মাইনাস y স্কয়ার ডিভাইডেড বাই 6 স্কয়ার ইকুয়াল টু 1। তার মানে লসাগু যদি 16 আর হচ্ছে 36 144 যদি হয়, তাহলে এটা দ্বারা ভাগ করলে 144, এটা রেজাল্টটা হবে কত? জাস্ট এটা একটু করে নেবেন, x স্কয়ার বাই 16 মাইনাস y স্কয়ার বাই, জাস্ট এটা একটু ক্যালকুলেশন করে নেবেন। এটা অধিবৃত্তের আর অক্ষ মানে বৃহৎ অক্ষ, অনুভূমিক অক্ষ মানে ক্ষুদ্র। ঠিক আছে, তাহলে y স্কয়ার ডিভাইডেড বাই 2 মাইনাস x স্কয়ার ডিভাইডেড বাই 3 ইজ ইকুয়াল টু 1। তাইলে আমরা এটার ক্ষেত্রে আমরা কি জানি? হ্যাঁ, আর অক্ষের দৈর্ঘ্য চাইছে না, দৈর্ঘ্য, বৃহৎ অক্ষের দৈর্ঘ্যটা আমরা জানি এটার ক্ষেত্রে এই যে শীর্ষ থেকে শীর্ষ পর্যন্ত মানে 2a, বাট এটা কখন ছিল? যখন x স্কয়ার বাই a স্কয়ার মাইনাস y স্কয়ার বাই b স্কয়ার ইজ ইকুয়াল টু 1। কিন্তু এখন কি আমাদের এটা আছে না? দেখেন উল্টাটা আছে, মানে এখন আমাদের হওয়ার কথা ছিল 2a বৃহৎ অক্ষের দৈর্ঘ্য, বাট এখন হয়ে যাবে বৃহৎ অক্ষটাই 2b, কারণ আগে ছিল 2a, এখন হয়ে যাবে 2b। কেন? কারণ উল্টাটা, মানে এই সূত্রের উল্টাটা আমরা শিখবো এইভাবে। তো এখন আমি যদি 2b বসাই, তাহলে b এর মানটা কত একটু চিন্তা করেন। b বলতে কিন্তু এখন এইটা, b বলতে কিন্তু এটা, কারণ আমাদের মূল কাহিনীটা কি ছিল? আমাদের মূল কাহিনীটা ছিল y স্কয়ার বাই b স্কয়ার, তার মানে √2। ঠিক আছে, b এর মানটা কি? এখানে যেহেতু 2 আছে, তাহলে বুঝা গেছে এটা কি স্কয়ার দিয়ে লিখতে গেলে √2 স্কয়ার নিতে হবে, 2 * √2। তাইলে আমাদের যে বৃহৎ অক্ষের দৈর্ঘ্য, ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য হচ্ছে 2a, এর মান কত হবে? √3 হবে, 2√3 হবে। ঠিক আছে, কেন এটা হয়েছে 2a কেন হয় নাই? কারণ এটার ক্ষেত্রে বৃহৎ অক্ষের দৈর্ঘ্য তো এটা না। আশা করি বুঝছেন। ঠিক আছে, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, সাধারণভাবে আপনি মাথায় চিন্তা আনেন যে এই সমীকরণটা কি আছে? 8y = 2 দ্বারা ভাগ করলে x স্কয়ার ডিভাইডেড বাই √2 স্কয়ার লেখা যায়। 2 দ্বারা ভাগ করলে এই y স্কয়ার ডিভাইডেড বাই এটা 4 হয়ে যেত, তাহলে 1/2 স্কয়ার = 1। এর আগে সেম একটা ম্যাথ ছিল, এই কারণে আমি শর্টকাট করে দিলাম। বাট এটা কি? এটা x স্কয়ার বাই a স্কয়ার আছে, তার মানে আমরা যে সূত্রগুলো যেগুলো দিয়ে শিখছি সাধারণত ওই ফরম্যাটেই আছে। ঠিক আছে, ওই ফরম্যাটেই আছে। বলছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 2a স্কয়ার ডিভাইডেড বাই b, তাহলে 2 * এর মান কত ছিল? √2 স্কয়ার করলে এটা 2 আসবে, ডিভাইডেড বাই b, b এর মান কত? b এর মান হাফ নাকি? তাহলে উপরে 4 আর নিচে হাফ, উল্টা করলে কত হয়? 4 * 2 মানে 8 হয়। ঠিক আছে, দৈর্ঘ্যটা কত? জাস্ট আমাদের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, একটু ভুল করছি আমার মনে হয়, এটা ছিল x স্কয়ার বাই a স্কয়ার, এর মান √2 হয়, এর মান √2। ঠিক আছে, এর মান √2, তাইলে আমরা যদি এর মান যদি √2 হয়, 2 দ্বারা ভাগ করলে, আসলে আমি এখানে একটু ভুল করছি। এইটার ক্ষেত্রে মানে এইভাবে আমরা যেটা শিখছি, মানে এই x স্কয়ার বাই a স্কয়ার, x স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার মাইনাস y স্কয়ার বাই b স্কয়ারের ক্ষেত্রে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা ছিল 2b স্কয়ার বাই a। তো এটাই তো আছে, আমি এটা একটু ভুল করছি। তাইলে আমাদের এটা হবে 2b স্কয়ার বাই a, তাহলে v এর মানটা কত? 2 * v এর মান 1/2 স্কয়ার ডিভাইডেড বাই a, এর মান হচ্ছে √2। তাহলে এটা হচ্ছে উপরে 4, মানে 1/ কত হয়ে যায়? 2 হয়ে যায়, কারণ কাটাকাটি করলে 1/4, আর নিচে হচ্ছে কত? √2। তাহলে এটাকে লেখা যায় 1/2 √2। তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা কত পাইলাম? 1/2 √2 পাইলাম। ঠিক আছে, আশা করি বুঝছেন যে এবার কনিক একটা, এক্ষেত্রে এই জাতীয় কিন্তু অনেক প্রশ্ন আসতে পারে। আরেকটা জিনিস মনে রাখবেন, উপবৃত্তের যে সমীকরণগুলোর ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবেন, ওই যে অধিবৃত্তের ক্ষেত্রে আমরা পরাবৃত্তের ক্ষেত্রে করতাম না SP = PM,
তো এখন আমরা করব SP = EPM। সমীকরণ এগুলো আসে না, কারণ কি উল্টা সমীকরণটা বড় হয়ে যায়। এমসিকিউতে বোর্ডে, এইচএসসিতে বোর্ডে এই সমীকরণ তৈরি নিয়ে কোনো এমসিকিউ দেয় নাই, কারণ এগুলো একটু বড় মেথ হয়ে যায়। কারণ আমি এমসিকিউতে এটা আলোচনা করি না, এটা আমাদের এক্সট্রা হয়ে যায়, এই কারণে এটা করি নাই। ঠিক আছে, আমি টাইপে লিখছিলাম কিন্তু দেখছি এগুলো প্রশ্নতে বেশি একটা মানে প্রেফার করে না। আমি এখন দেখাই একটা কণিক একটা সরলরেখাকে স্পর্শ করার শর্ত। আমরা এখন যেটা একটা আলোচনা করব, একটা কণিক একটা সরলরেখাকে স্পর্শ করার শর্ত এবং প্যারামেট্রিক সমীকরণ নিয়ে টাইপ 6 এর মধ্যে। তো একটা কণিক, এই যে কণিক, কণিক বলতে কি, এই হইতে পারে উপবৃত্ত, দুই ধরনের আছে, পরাবৃত্ত। পরাবৃত্ত হচ্ছে দুই ধরনের, উপবৃত্ত তারপর উপবৃত্ত তো একটাই হবে, কারণ এটা তো প্লাস দিক আর এ বি বড় ছোটের উপর ভিত্তি করে, তো এটা কোনো সমস্যা নেই, একটাই ভাবে। আর অধিবৃত্ত দুইটা। তার মানে এই কণিকগুলো, এই এখানে যে কণিকগুলো আছে এগুলো এই সরলরেখাকে স্পর্শ করার শর্ত। দেখেন, এই যে আমি যদি বলি y² = 4x একটা মানে পরাবৃত্ত, এই পরাবৃত্তটাকে একটা সরলরেখা স্পর্শ করবে কখন, শর্তটা কি, শর্তটা C = A/m। মানে এটাকে এইভাবে আপনি লিখতে পারবেন যে A = CM। ঠিক আছে, C = বা এটা। আর যখন দেখবেন যে x² = 4ay এটাকে স্পর্শ করছে, তখন C = -a/m² লেখা যায়। আর উপবৃত্তকে স্পর্শ করার শর্ত আপনি এই তিনটা ভালো করে শিখবেন, এটা বেশি ইম্পর্টেন্ট, এটা বেশি ইম্পর্টেন্ট। অর্থাৎ একটা উপবৃত্তকে স্পর্শ করার শর্তটা কি, C² = a² m² + b²। ঠিক আছে, এখানে একটা জিনিস মনে রাখবেন যে এখানে এই C বলতে কাকে বোঝায়, C বলতে ওই যে সরলরেখার mx + c প্লাস প্রকাশ করলে এই C, আর m বলতে কাকে বোঝায়, ঢালকে বোঝায়। ঠিক আছে, আর b বলতে এখানে এই যে b বলতে কাকে বোঝাবে, এটাকে মানে a আর b বলতে বোঝায় এই a b কে, আর এই m আর c বলতে বোঝায় এই m আর c কে। তাহলে বুঝে গেছে, আমি যখন স্পর্শ করার শর্ত নিয়ে আলোচনা করব তখন সরলরেখাটাকে আমাকে এই ফরম্যাটে নিয়ে তারপরে c আর m নিয়ে বার করতে হবে, এরপরে পরাবৃত্তটাকে এই ফরম্যাটে নিয়ে আমাকে এর মানটা বের করতে হবে, বা এই ফরম্যাটে নিয়ে আমাকে এর মানটা বের করতে হবে। ঠিক আছে, উপবৃত্তটাকে এই ফরম্যাটে নিয়ে আমাকে কি করতে হবে, a আর b এর মানটা বের করতে হবে। বের করার পরে এই শর্ত অনুযায়ী বসাইলে যে কোনো অজানা মান থাকলে সেগুলো বের হয়ে যাবে। প্যারামেট্রিক সমীকরণ, ধরেন আপনাকে একটা এরকম সমীকরণ দিয়ে দিল, এটা কি নির্দেশ করেছে সেটা বোঝার জন্য আপনাকে কি করতে হবে, এখানে একটা জিনিস দেখেন, প্যারামেট্রিক সমীকরণ নির্ণয়ের ক্ষেত্রে x y বাদে তৃতীয় চলকটি অপসারণ করা লাগবে। মানে x আর y বাদে, এখানে x আর y ছিল, মানে এখানে এই থিটা আছে, মানে এই থিটাটাকে অপসারণ করা লাগবে। তো আমি যদি এখান থেকে sin থিটা বের করি তাহলে x/a হয় 1 নং দিলাম, আবার এখান থেকে যদি cos থিটা বের করি y/a দিলাম, তাহলে এটা 2 নং দিলাম। তো আমি যদি 1 নং আর 2 নং এর বর্গ করে যোগ করি তাহলে sin² + cos² থিটা এর মান 1 হয়ে যাবে, এটা এখান থেকে বেনিশ হয়ে যাবে, মানে তৃতীয় চলকটা এখান থেকে অপসারণ হয়ে যাবে। আর এইদিকে x² + a² + y² / b² হলো, আমি যদি এটাকে লসাগু করে a², এই দুইটাই যেহেতু a² সমান হয়ে গেছে তাহলে এটা কি হয়ে গেছে, এখন বৃত্তের একটা সমীকরণ নির্দেশ করে। সিমিলারলি এখানে একটা সমীকরণ, এখানে একটা সমীকরণ। তো এখান থেকে আমি x এর মান আর এখান থেকে y এর মান দেওয়া ছিল, তো আমি একটা t এর মান আরেকটাতে বসাই দিলে t চলকটা বেনিশ হয়ে গেলে এটা কি সাধারণত পরাবৃত্তকে নির্দেশ করে। তো আমরা এখন এই টাইপের কয়েকটা এমসিকিউ নিয়ে আলোচনা করব। টাইপ 5 এ দেখেন, এই যে দেখেন আমাদেরকে কি বলছে, টাইপ 5 এর মধ্যে যে এমসিকিউ গুলো তারা আমাদেরকে দিচ্ছে, যে এখানে বলছে কত, y = 2x + c। তো আমাকে বলেই দিয়েছে এটা c, c এর মান c রাখছে, আর m এর মান কত পাইছি, m এর মান আমরা পাইছি 2। আর এই উপবৃত্তকে যদি টার্গেট করি আমরা এটাকে 2² লিখতে পারি, তাহলে b এর মান, a এর মান কত পাইছি, 2 পাইছি, প্লাস y² / √3², মানে এইভাবে লেখা যায়। তার মানে b এর মান কত পাইছি, √3 পাইছি, = 1। তো আমি a এর মানও পাইলাম, b এর মানও পাইলাম, c এর মানও পাইলাম, m এর মানও পাইলাম। উপবৃত্তকে স্পর্শ করলে c এর মান কত, আমরা জানি c² = a² m² + b²। তাহলে এখান থেকে c টা অজানা ছিল, সিটা বের হয়ে আসবে। কিভাবে বের হয়ে আসবে, সিটাই তো রয়ে গেল, এর মান কত পাইছিলাম 2, মানে 4 হয়ে যাবে। m এর মান কত পাইছিলাম, m এর মান 2 পাইছিলাম, 2² মানে এটাও 4 হয়ে যাবে, প্লাস b এর মান কত পাইছিলাম, √3² করলে 3 হয়ে যাবে, 4 4 16 3 19, তাহলে c = 19। তার মানে c এর মান কত হয়ে যাবে, √19, c² যেহেতু, তাহলে আমরা এখান থেকে c পাইয়া ফেললাম। ঠিক আছে, এরকম ভাবে সিমিলার হয়তো যদি আমি এটা দেখি, এই কত নাম্বার, 2 নাম্বার, y = কত, 2x + b আছে, তাহলে এইটা হচ্ছে c এর মান আর এটা হচ্ছে b এর মান, মানে এটা হচ্ছে m এর মান, এটা হচ্ছে c এর মান। ঠিক আছে, আর y² = 8x আছে, তো এটাকে লেখা যায় y² = 4 × a × x। তাহলে এর মান কত পাইছি, এর মান 2 পাইছি। পরাবৃত্তের ক্ষেত্রে, এটার ক্ষেত্রে মনে আছে c = a/m, আর ওইটার ক্ষেত্রে c = -am²।
ঠিক আছে। তো এখন আমাদেরকে খেয়াল রাখতে হবে সি এর মান এখানে আছে বি আকারে, আর এ এর মান এখানে আছে 2 আকারে, আর এম এর মান আছে 2, তাইলে এটাকে লেখা যায় 1, মানে বি এর মান হয়ে যাবে 1। ঠিক আছে, জিনিসটা ক্লিয়ার কিনা? বি এর মান হয়ে যাবে 1, মানগুলো বসাই দিলে শেষ। হ্যাঁ, সিমিলারলি এক্স স্কয়ার বাই 36 প্লাস ওয়াই স্কয়ার বাই 25 উপবৃত্তের স্পর্শক, এটা যদি হয় তাহলে এখানে সি এর মান 6, এম এর মান 2, আর এখানে এর মান 6 আর বি এর মান হচ্ছে 5। আমি যদি এটার মধ্যে ক্যালকুলেশন করি ওই একের মতন, এখান থেকে আমরা মান পেয়ে যাব কোনটা, প্লাস মাইনাস 3। সিমিলারলি এটা হচ্ছে আমাদের ওই 2 নাম্বারটার মতন। ঠিক আছে, এখানে অপশনটার উত্তর দেওয়া আছে, 2 নাম্বারটার মতন করে নেবেন। হ্যাঁ, এখানে এর মান কত, এখানে আমাকে cos থিটা, একটা জিনিস খেয়াল করেন, এখানে আমাকে বলছে যে এটা পড়া কি নির্দেশ করে এটা, তো x = দিল কত 3 sec থিটা, তারপর y = দিল কত 1 + 2 tan থিটা। তো আমাদের টার্গেট ছিল এটা কি নির্দেশ করে, এটা কিসের সমীকরণ নির্দেশ করে, এটা পরামিতিক সমীকরণ। এই দুইটা মিলে কিসের সমীকরণ নির্দেশ করে, তো আমরা ছিল যে তৃতীয় চলকটা x y ছাড়া তাদেরকে বেনিশ করা লাগবে, তো তাদের মানটাই আগে বের করি, sec থিটা = x/3 হয়। আর এখানে আমি যদি এই 1টাকে দিকে নিই তাহলে y - 1 আর 2 দ্বারা ভাগ করি 2, এটার মান হয় tan থিটা, তাহলে tan থিটা পাইলাম y মাইনাস। তো আমি জানি sec স্কয়ার থিটা - tan স্কয়ার থিটা 1 হয়, তাহলে দুইটাকে বিয়োগ করে বর্গ করে বিয়োগ করে দেই, তাহলে এটা হবে এই sec স্কয়ার থিটা, এটাকে 1 নং দিব, এটাকে 2 নং দিব, তাহলে লিখবো 1 নং 2 নংকে 1 নং থেকে 2 নং কি করে বিয়োগ করে দিতে হবে, বর্গ করার পরে বিয়োগ আর কি, বর্গ করে বিয়োগ করে পাই। আর এই পাশে 1 হয়ে যাবে, আর এখানে x স্কয়ার বাই এটা হয়ে যাবে 3 স্কয়ার, আর এটা হবে y - 1 স্কয়ার ডিভাইডেড বাই 2, আর এই পাশটা 1 হয়ে গেলে তাহলে এটাকে লেখা যায় না x স্কয়ার বাই 3 স্কয়ার মাইনাস y - 1 হোল স্কয়ার ডিভাইডেড বাই এটা ছিল 2, মানে 2 স্কয়ার। ঠিক আছে, = 1। এটা যদি এই পাশটা যেহেতু 1 হয়ে যায় তাহলে এটা সমান সমান 1 না, তাহলে এটা সমান সমান 1, তাহলে এটা সাধারণত এখন কি নির্দেশ করতেছে, এটা কিন্তু একটা উপবৃত্ত অধিবৃত্ত নির্দেশ করতেছে। ঠিক আছে, এটা কি নির্দেশ করতেছে, একটা অধিবৃত্ত নির্দেশ করতেছে। আশা করি এটা বুঝছেন। তার মানে আমাদের টার্গেটটা কি ছিল, এইভাবে আমরা এই অধ্যায়ের মানে অধিবৃত্ত অধ্যায়টা, মানে অধিবৃত্ত না, এখানে যেটা লাস্ট টাইপটা ছিল যে কোনো কণিককে কিভাবে স্পর্শ করে সেই সূত্রগুলো আমাদের মুখস্থ রাখতে হবে আর কি, সূত্রগুলো। আর অধিবৃত্ত, পরাবৃত্ত, উপবৃত্ত যদি আপনি 4টা টাইপ করেন সেগুলো দিয়ে শুধু এমসিকিউ না, আপনি যে কোনো সিকিউ প্রবলেম সলভ করতে পারবেন। ঠিক আছে, এটা বেসিকটা আপনার যত মানে যত ভালো করে জানতে পারেন। ঠিক আছে, আজকে এ পর্যন্তই থাকলো, দেখা হবে পরবর্তী ক্লাস।